এই যে শাটডাউনটা হলো এর একটি দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী প্রভাব তো অবশ্যই অর্থনীতিতে পড়বে। শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে অনেক কর্মচারী কর্মকর্তাকে ছাঁটাই করে দিবে পার্মানেন্টলি। ডেমোক্রেটরা কি করছেন? তারা তো দিনে দিনে জনপ্রিয়তা হারাচ্ছেন, তাদেরকে মানুষ তাদের উপর থেকে আস্থা চলে যাচ্ছে। এই যে সময়টিতে চাক শুমারের মতো নেতৃত্বে যারা আছেন, ন্যান্সি পেলোসি আছেন, ইভেন হাকিম জাফরি ফ্রম নিউ ইয়র্ক, কোরি বুকার ফ্রম নিউ জার্সি, অনেক ভূমিকা নিতে পারতেন বলিষ্ঠ। আমরা সেটিও দেখছি না। আমরা এই গত 7 মাসে 8 মাসে যা দেখছি, উনি তার শত্রুদের একটা ডিফাইন করে নিয়েছেন এবং তাদেরকে উনি অ্যাটাক করবেন। ডোনাল্ড ট্রাম্প যেই কাজগুলি করছেন, দিজ আর মোস্টলি, আমি বলবো 70% কাজ হলো ইমপিচেবল অপরাধ। বাট আপনি যদি দেখেন ডেমোক্রেটদের দিকে, তাদের কোনো ইনিশিয়েটিভ নাই। হি ক্যান বি ইমপিচ ফর মেনি মেনি রিজনস। আমেরিকাতে পুনরায় সেনেটররা সরকারি শাটডাউন এটা ক্লোজিংয়ে আনতে শেষ করতে ব্যর্থ হয়েছেন। এই নাটকটি আমরা প্রায় দেখছি। শেষবার হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের আমলেই, হিজ ফার্স্ট টার্ম। এখন প্রশ্ন উঠতে পারে, এটি কি কেবলই রাজনৈতিক নাটক, নাকি এমন একটি অচলাবস্থা তৈরি যা অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনতে পারে? আপনি কি মনে করেন? আমি মনে করি যে এই যে শাটডাউনটা, এটা অবশ্যই একটা রাজনৈতিক নাটক। একটি কথা আছে যে দুই দল যখন একমত হতে পারে না, রিপাবলিকান এবং ডেমোক্রেটরা হাউসের কংগ্রেসে, তখন এই বিষয়টি উঠে আসে। তখন শাটডাউন করা ছাড়া আর কোনো পন্থা থাকে না, যেটি আজকে থেকে কার্যকর হলো। তো এই যে শাটডাউনটা হলো এর একটি দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী প্রভাব তো অবশ্যই অর্থনীতিতে পড়বে। কারণ প্রায় 750,000 সরকারি কর্মচারী এবং কর্মকর্তা, তারা তাদের পেচেকটা আগামী সপ্তাহে যাবে না, এটা অনিশ্চিত হয়ে গেল। এটা একটি প্রভাব অবশ্যই পড়বে। দ্বিতীয় যে বিষয়টি, অনেকগুলো কাজ যেগুলো রিসার্চ ওয়ার্ক আছে, যেমন পাসপোর্ট, ভিসা প্রক্রিয়াকরণ, অত্যন্ত সেগুলো স্লো হয়ে যাবে। তারপরে বিভিন্ন যেসব সার্ভিসগুলো আছে, এমনও হইতে পারে যে পার্ক এবং অন্যান্য যেসব বিষয়গুলো আছে স্লো হয়ে যাবে, অর্থাৎ তাদের সার্ভিস কমে যাবে। যেসব প্রতিষ্ঠানগুলো নন এসেনশিয়াল সরকারি কর্মচারী যারা, তাদেরকে হয়তো বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, তাদের চাকরি অনিশ্চিত। সুতরাং একজন মানুষের যখন চাকরি অনিশ্চিত হয়ে যাবে, সেই ফ্যামিলিটা একটা অর্থনৈতিক মন্দার মধ্যে পড়বে এবং তার প্রভাব অবশ্যই জাতিগতভাবে পড়বে। কারণ অনেকেই, এই কর্মচারীদের অনেকে পেচেক টু পেচেক তারা লিড করে থাকেন। ফলে তাছাড়া অর্থনীতিতে এর একটি প্রভাব পড়বে। যেমন জিডিপি, অনুমান করা হচ্ছে যে প্রতি সপ্তাহে জিডিপি 0.1% থেকে 0.2% এফেক্ট করবে। এই যে প্রভাবগুলো অফকোর্স আমাদের এই দেশের অর্থনীতিতে একটা বিরাট প্রভাব ফেলবে। এবং আমরা জানি গত ডোনাল্ড ট্রাম্পের লাস্ট রিজিমের সময় 2019 সালে লাস্ট 35 ডেজ এই শাটডাউনটা ছিল। এবং যদিও এখন আশা করা হচ্ছে যে হয়তো খুব কম সময়ে এবারে শাটডাউনটা হয়তো একটা সচল অবস্থায় আসতে পারে, অচল অবস্থা থেকে। কিন্তু আমরা অবস্থা দৃষ্টির যেটা দেখছি যে এখানে যে বাইপার্টিসান যে বিষয়টা, প্রেসিডেন্টের যে রোলটা, ডোনাল্ড ট্রাম্প সেদিক থেকে খুব রিজিড অবস্থায়, বরঞ্চ উনি এবং রিপাবলিকানরা, ডেমোক্রেটরা, দুই দিকেই খুব অনড় অবস্থানে আছে। ফলে খুব তাড়াতাড়ি যে এই ব্যাপারটা সুরাহা হবে সেটি আমরা আশা করতে পারি না। ফলে এই যে বিষয়টি, এই দীর্ঘমেয়াদী একটা প্রভাব অবশ্যই আছে, আমাদের এই জিডিপিতে পড়বে। স্বল্পমেয়াদী প্রভাব হবে যে যারা অনেকে, যেটা শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে আপনি যেভাবে বলছিলেন, পিউনিটিভ পানিশমেন্ট, যে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে অনেক কর্মচারী কর্মকর্তাকে ছাঁটাই করে দিবে পার্মানেন্টলি, এই একটা সুযোগ হয়তো উনি নিবেন, যেটা মনে হচ্ছে। আর এই যে অথরিটারিয়ান যে রিজিম,
সেই জিনিসগুলোর একটা বাস্তবায়নের একটা পথ মনে হলো যেন খোলা হচ্ছে। ফলে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী অর্থনীতিতে এর একটি বিরূপ প্রতিক্রিয়া পড়বে, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর শফিকুর রহমান যাব আপনার কাছে। এই যে গভর্নমেন্ট শাটডাউনটি এখন চলছে, এটি একটি বড় ব্যাপার হচ্ছে, এটি কন্টিনিউয়াস রেজুলেশন বাই দ্য ওয়ে, অ্যান্ড দেন এখানে মেডিকেয়ারের ব্যাপারে দ্বিমত আছে, আরও কিছু এক্সপেন্সের ব্যাপারে দ্বিমত আছে, যার কারণে দু দলের পক্ষ থেকে এটি একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। অনেকেই বলছেন যে কোন ধরনের গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন তারা এটির এফেক্টেড হবেন। আমরা জানি যে বাজেট হ্যাজ ডিসক্রিশনারি এক্সপেন্সেস এবং ম্যান্ডেটরি এক্সপেন্সেস। সো অ্যাটলিস্ট স্ন্যাপ, ইবিটি এই ধরনের যে এক্সপেন্স আছে এটি চালু থাকবে, কারণ এটা ম্যান্ডেটরি থাকতে হবে, উইক বেনিফিটস। কিন্তু এই যে সমঝোতায় পৌঁছানো গেল না, আমরা দেখছি সেনেটে রিপাবলিকানরাই আছেন, তারা মেজরিটি, হাউসেও তারা মেজরিটি, অ্যান্ড দ্য প্রেসিডেন্সিও তাদের। এই সমঝোতায় পৌঁছতে না পারার জন্য আসলে দায়ী কে, রাইট? কংগ্রেস নাকি দ্য প্রেসিডেন্ট? ওকে, এবং এই সুযোগে আমরা শুনছি উনি অনেককেই ফারলো করে দিবেন। এই এফেক্টটি পড়তে যাচ্ছে 7,50,000 ফেডারেল এমপ্লয়ি, ক্লোজ টু 1 মিলিয়ন এমপ্লয়ি। এই যে রিপাবলিকান দল এখন ওনারা আছেন সংখ্যাগরিষ্ঠ ইন দ্য হাউস অ্যান্ড ইন দ্য সেনেট, প্রেসিডেন্সিও তাদের, তথাপি তারা একটি সমঝোতায় উপনীত হতে পারলেন না। কেন? কে দায়ী? প্রেসিডেন্ট না কংগ্রেস না রিপাবলিকান? না, এবং আরেকটি ব্যাপার হচ্ছে ডেমোক্রেটরা কি করছেন? তারা তো দিনে দিনে জনপ্রিয়তা হারাচ্ছেন, তাদেরকে মানুষ, তাদের উপর থেকে আস্থা চলে যাচ্ছে। এই যে সময়টিতে চাক শুমারের মতো নেতৃত্বে যারা আছেন, ন্যান্সি পেলোসি আছেন, ইভেন হাকিম জাফরি ফ্রম নিউ ইয়র্ক, কোরি বুকার ফ্রম নিউ জার্সি, অনেক ভূমিকা নিতে পারতেন বলিষ্ঠ, আমরা সেটিও দেখছি না। তো একদিকে শাটডাউন, গভর্নমেন্ট শাটডাউন, এটির জন্য দায়ীটি কি আমি আপনার কাছে শুনবো, এবং এই যে নখ দন্তহীন ডেমোক্র্যাটস, এরা আসলে কি কোনো রকম প্রতিরোধ করতে পারবেন বলে আপনি মনে করেন? এটা বিভিন্ন রকম ফ্যাক্টর আছে। এই যে একটা শাটডাউন হয়েছে, এটা ইজ অ্যান আউটকাম অফ সেভারাল ফ্যাক্টরস। এটা একটা শুধু ফ্যাক্টর বললে ভুল হবে যে ট্রাম্প ইচ্ছা করে ডেমোক্রেটদের সাথে কোনো কাজ করবে না বলে হঠাৎ করে এটা হচ্ছে, তা না। এটার যে একটা যে বাজেটে যে একটা ইমপ্লিকেশন রয়েছে, একটু আগে জনরাজি সাহেব বলেছেন সুন্দরভাবে যে এটার ইম্প্যাক্ট আছে লং টার্ম এবং শর্ট টার্ম। এটা ম্যান্ডেটরি এবং মানে সিলেক্টিভ কতগুলো রিকোয়ারমেন্ট রয়েছে। ধরেন আর্মি, ধরেন মানে স্টেট ডিপার্টমেন্ট, ধরেন বড় বড় যে জিনিসগুলো রয়েছে ওগুলো তেমন এফেক্টেড হবে না বা তারা করবে না, এগুলো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট রয়েছে এসব ক্ষেত্রে। যেটা এফেক্টেড হবে বা হচ্ছে মানে চাকরি ছাড়া, যে এই আইনটা যদি, এই লটা যদি পাস হতো, এই বাজেটটা যদি পাস হতো, তাহলে ওবামা কেয়ারের উপরে যারা নির্ভরশীল, আমেরিকায় প্রায় 8-9 লক্ষ লোক গরিব এবং যাদের ইনকাম কম, যারা লো ইনকামের ভেতরে রয়েছে, তাদের যে হেলথ কেয়ার, তাদের যে ফুড স্ট্যাম্প, তাদের যে মেডিকেড, বিভিন্ন রকম সাপোর্টগুলো রয়েছে, সেই সাপোর্টগুলো অনেক কমে যেত। ফলে সাধারণ লোকের যে একটা মানে সংশয়, একটা অস্বাভাবিক সিচুয়েশন তৈরি হতো, সেটা ডেমোক্রেটরা চায়নি। কারণ এই যে কম ইনকামের লোকজন ভোটাররা রয়েছে, এরা কিন্তু বেশিরভাগই মাইনরিটি, বেশিরভাগ সাদা রয়েছে, কিন্তু গরিব ওয়ার্কিং ক্লাস, যারা বেশিরভাগ ডেমোক্রেটদের সাপোর্ট করে। এখন ডেমোক্রেটরা, আমরা ডেমোক্রেটের লিডারশিপ পয়েন্টে আমি একটু পরে আসছি। ডেমোক্রেটরা যেটা করতে পারে বা করতে পারতো সেটা হচ্ছে যে নেগোশিয়েট করা। তারা প্রেসিডেন্টের সাথে বা বসে বুঝিয়ে বলে যে
আমরা নেগোসিয়েশনের বিভিন্ন স্টেজ আছে, বিভিন্ন ফরম্যাট আছে, বিভিন্ন প্যাটার্ন আছে, বিভিন্ন ধরন আছে, কিন্তু ডেমোক্রেটরা যে লুজ করে যাচ্ছে বা লুজ করছে একটার পর একটা, সেটাকে ডিফেন্ড করার মতন অবস্থা বা লিডারশিপ এখন ডেমোক্রেটদের কেউ নাই। হুম তো তাতে একটা বড় রকম ক্রাইসিস তৈরি হচ্ছে। এখন পয়েন্টটা হচ্ছে যে রিপাবলিকান এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্ল্যান, স্ট্র্যাটেজি এবং ফিউচার, উনি কি করবেন আগামী 3.5 বছরে, আমরা এই গত 7 মাসে যা দেখছি, উনি তার শত্রুদের একটা ডিফাইন করে নিয়েছেন এবং তাদেরকে উনি অ্যাটাক করবেন বিভিন্ন ভাবে, বিভিন্ন পর্যায়ে। এখন শত্রুদের অ্যাটাক করার আমরা এফবিআই ডিরেক্টর কমিকে দেখেছি, অন্য এর পরে আমার যেটা মনে হয় যে সেনেটর শিপ টার্গেটেড হবে। এছাড়াও অন্য রিপাবলিকান যারা বিভিন্ন জায়গায় হারার সম্ভাবনা আছে নেক্সট মিড টার্ম ইলেকশনে, সেসব কনস্টিটিউয়েন্সিতে যেসব ক্যান্ডিডেট রয়েছে বা ডেমোক্রেটিক ক্যান্ডিডেট থাকবে, তাদেরকেও সে টার্গেট করবে। এখন আমার কাছে যেটা মানে দুঃখজনক একটা আমেরিকার জন্য, আমেরিকার ইতিহাসে, আমেরিকার রাজনীতিতে যে স্ট্র্যাটেজি প্রেসিডেন্ট ট্রাম্প নিয়েছেন, যে অনেককে শত্রু হিসেবে ডিফাইন করা। এখন শত্রু হিসেবে যদি আপনি ডিফাইন করেন, তাহলে তাদেরকে আপনার টার্গেট করে কতগুলো অ্যাকশন নিতে হবে, এবং এই অ্যাকশন গুলো নেওয়ার জন্য আমরা দেখছি আজকে শিকাগোতে, এর আগে হয়েছে পোর্টল্যান্ডে, এর আগে হয়েছে নিউ ইয়র্কে, লস অ্যাঞ্জেলেসে, তার আগে হয়েছে, তার সাথে হয়েছে ওয়াশিংটন ডিসিতে। কি হচ্ছে? ক্রাইমের নামে যেসব লিবারাল ডেমোক্রেটিক শহর রয়েছে বা কনস্টিটিউয়েন্সি রয়েছে বা স্টেট রয়েছে, তাদেরকে টার্গেট করে এমন ভাবে একটা ভয় এবং ভীতি তৈরি করে দেওয়া, যেন এই মিড টার্ম ইলেকশনে এবং এর পরে ডেমোক্রেটরা আর বড় রকম কোন ইনিশিয়েটিভ না নিতে পারে। গুড পয়েন্ট, গুড পয়েন্ট। এটা একটা বড় রকম স্ট্র্যাটেজি বলে আমার মনে হয়, এবং এটা দেশকে কি ক্ষতি করবে। আমরা ডেমোক্রেসি বলতে যেটা বুঝি, ডেমোক্রেসি হলো নেগোসিয়েশন। আমরা যখন ভোট দেই, আমি বিভিন্ন লোককে একই প্যানেলে বিভিন্ন লোককে বিভিন্ন সময় ভোট দেন, আপনার লোকাল ইন্টারেস্ট দেখে, স্টেট ইন্টারেস্ট দেখে, ন্যাশনাল ইন্টারেস্ট দেখে, আবার ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট দেখে। কারেক্ট। কাজে ভোটের যে প্যাটার্নটা, ধরনটা, আমরা অনেকে রিপাবলিকান, অনেকে ডেমোক্র্যাট, কিন্তু আমরা 100% চোখ বুঝে, কেউই আমেরিকানরা চোখ বুঝে ভোট দেয় না। বেশিরভাগ ভোট দেয় তারা রেশনাল মাইন্ড, তাদের কনসিয়াস এবং ইস্যুর উপরে। কি কি ইস্যু আছে সেই ইস্যুতে আমাদের পরিবার হিসেবে, আমাদের গোষ্ঠী হিসেবে, আমাদের স্টেট হিসেবে, আমাদের জাতি হিসেবে কোথায় আমরা বেনিফিট পাবো। তাই জন্য এই যে রিপাবলিকানরা ইলেক্টেড হয়ে এসছে, ট্রাম্প জিতেছে, ট্রাম্প যে জিতবে এই কিন্তু সম্ভাবনা ছিল না, কিন্তু সে জিতেছে। তার মানে সার্কামস্ট্যান্সেস, সিচুয়েশন এমন ভাবে চেঞ্জ হয়েছে, ডেমোক্রেটদের ফেলিয়ার হয়েছে, ডেমোক্রেটদের লিডারশিপের, এটা আপনি বলছিলেন আর কি। কাজে এটা যেটা এই শাটডাউনটা একটা আউটকাম ফর ডিফারেন্ট রিজনস, ডিফারেন্ট কারণে এসে দাঁড়াচ্ছে বলে আমার মনে হয়। ওকে, সো আপনি পরোক্ষভাবে যেটি বলছেন, যে আমি শুরুতেই বলেছিলাম যে নখদন্তহীন ডেমোক্রেটিক পার্টি এই মুহূর্তে, এবং আপনি পক্ষান্তরে ওই কথাই বলছেন যে ডেমোক্রেটদের নেতৃত্বে এমন কেউ নেই যেটি এটি চ্যালেঞ্জ করতে পারে। এটি খুব আশ্চর্যজনক একটি ব্যাপার। তার কারণ হচ্ছে 1972 রিচার্ড নিক্সন জয়ী হলেন 50টি স্টেটের 49টি স্টেটে, ল্যান্ডস্লাইড, রাইট? কিন্তু 1.5 বছরের মাথায় তাকে পদত্যাগ করতে হলো। কেন? অনলি 2 রিজন। তার কারণ হচ্ছে আমেরিকা ওয়াজ, আমি ইজ বলবো না এখনো, আমি ইজ বলতে চাই কিন্তু আমার কষ্ট হচ্ছে, রুল অফ ল খুব বিদ্যমান ছিল শক্তভাবে, সেটি আমরা এখন দেখছি ক্ষয়িষ্ণু। কারণ কি? রিচার্ড নিক্সনের বিরুদ্ধে অভিযোগটি কি ছিল? অবস্ট্রাকশন অফ জাস্টিস। 2টি অভিযোগ ছিল।
একটি হচ্ছে অবস্ট্রাকশন অফ জাস্টিস, আরেকটি অভিযোগ হচ্ছে যে উনি বিরোধী দলের আড়ি পেতে শুনেছেন এবং সেটি অন্যায় হয়েছে, এবং সেটি যখন রাইট স্পাইং করেছেন এবং সেটি যখন তদন্ত শুরু হয়ে গেল তখন তিনি একটা অবস্ট্রাকশনের কাজ করেছেন। ইভেন রিপাবলিকান পার্টির লোক তার কাছে যেয়ে বলল যে লোক, ইউ ডোন্ট হ্যাভ এ চয়েস, ইউ হ্যাভ টু গো। ইমপিচ করবে তাকে, তাকে যেতেই হবে, তার আগে সো impeach হওয়ার আপনি আগে- থ্যাংক ইউ ফর ব্রিংিং দিস আপ, মানে ইমপিচেবল পজিশনে গিয়েছিলেন, ইমপিচ হয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্প যেই কাজগুলি করছেন, দিজ আর মোস্টলি, আমি বলবো 70% কাজ হলো ইমপিচেবল অপরাধ। বাট আপনি যদি দেখেন ডেমোক্রেটদের দিকে, তাদের কোনো ইনিশিয়েটিভ নাই। হি ক্যান বি ইমপিচ ফর মেনি মেনি রিজনস। কেন নেই? আপনার যে নেতৃত্ব আছে ডেমোক্রেটদের পার্টির, সে নিয়ে হচ্ছে চাক শুমার, হিজ আ মামি। ইউ হ্যাভ ন্যান্সি পেলোসি, হ্যাভ ডেড। You have Hakeem Jeffrey, bought by AIPAC. Okay, you have Cory Booker. I don't know where he is in this entire scenario. আমি তার নামই শুনছি না। সেখানে কিছু ব্যতিক্রম আছে, যেরকম র্যাফ নেডলার, এরকম কিছু ব্যতিক্রম আছেন, AOC, ইভেন বার্নি স্যান্ডার্স, ব্যতিক্রম আছেন। কিন্তু ডেমোক্রেটিক পার্টি নিজেদেরকে নিজে স্যাবোট্যাজ করে অনেক সময়, যেমনটি তারা করেছেন বার্নি স্যান্ডার্সের ক্ষেত্রে। এই সমস্ত জিনিস মানুষ দেখে, এবং যখন এগুলো দেখে তখন তারা আস্থা হারিয়ে ফেলে। আপনি যে কজনের কথা বললেন সবাই কংগ্রেসের লোক এবং বেশিরভাগ। অ্যাবসলিউটলি। কিন্তু ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস ছাড়াও বাইরে যে লিডারশিপটা রয়েছে, অ্যাবসলিউটলি, ইয়েস। সেই লিডারশিপের যে ফেলিওর, কমলা হ্যারিস এখন ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে, আমি জো বাইডেন রিটায়ার করে গেছেন, ওনার শরীর খারাপ, ওনার মানে অসুস্থ। এখন যে লিডারশিপ দেওয়ার যে প্রয়োজন ডেমোক্রেটিক কংগ্রেসের বাইরে, জি, সেইটা অনেক উইক হয়ে গেছে এবং আজ পর্যন্ত তার অন্যতম কারণ হচ্ছে ডেমোক্রেটিকদের বর্তমান যে নেতৃত্ব যারা আছেন, তারা নিজেদেরকে নিজেরা স্যাবোট্যাজ করছেন। যারা নেতৃত্ব দিতে পারেন, সাচ এজ মামদানি, খুবই জনপ্রিয় নিউ ইয়র্ক সিটিতে, কিন্তু তার বিরুদ্ধে তারা স্যাবোট্যাজ করছেন। খুবই আশ্চর্য, অত্যন্ত রিয়েলি স্ট্রেঞ্জ বিহেভিয়ার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।